নমস্কার। হারানো আসরের আরও একটি মজাদার গল্পে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প পরশুরাম গল্প সমগ্র থেকে নেওয়া চিকিৎসা সংকট। গল্প পাঠে আমি সোমালি। চলুন মজার গল্প শুনি। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দু বগলে দুই বান্ডিল। ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কোচায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘ্যাচাং করিয়া গাড়ি থামিল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকার সমবেদনা জানাইতে লাগিলেন। আহা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো, দুটো পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করিল মৃগী, আর একজন বলিল ভিড়মি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়াগে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই, খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোরে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছু মাত্র চোট লাগে নাই। একজন বন্ধু ভদ্রলোক বলিলেন, আরে মলো, ভালো করলে মন্দ হয়, পোস্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রামগাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বলিলেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি, যা হোক বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা। রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পেছন পেছন হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেটে গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশনারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগাছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সে হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা, বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত। সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই। তাহার প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ হইতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, আর এখন না করাই ভালো। মোটের উপর নন্দ নিরীহ গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সন্ধ্যার আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। গোপীবাবু বলিতেছিলেন, শরীরের উপর অত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। নন্দ বলিল, মাথা ঠিক ঘোরেনি, কেবল কোচার কাপড়ে বেঁধে। গোপী বলিল, আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান শহরে আর কোথায় পাবে?
যাও না কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বলিলেন, আমার মতে একবার নেপালবাবুকে দেখালেই ভালো হয়। এমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দড়ি এবং তার উপর কমফোর্টার। বলিলেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলিল, নন্দা, মোটা চাল ছাড়ো। সেই এক বিরিঞ্চি আমলের ফরাস্তা কিয়া, লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গত্তি লাগবে কিসে? তোমার পয়সার অভাব কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুইখানা মোটর, একখানা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘণ্টা পাশের কামরায় অপেক্ষা করবার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্ন গাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বস, 1.25 ইঞ্চি বার গেয়া? রোগী খুশি হইয়া কহিল, নাফস তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নারীর উপর একটি মোটর কারের পার্কিং প্ল্যাগ ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলিল, জওয়ান তো দেখিয়ে। রোগী হা করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফির আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন, ওয়েল? নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। তফাদার, কম্পাউন্ড ফ্র্যাকচার? হাড় ভেঙেছে? নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করিলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই। ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে। রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন। মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, হাত পা, নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বেঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। নন্দ, কিরকম বুঝলেন? তফাদার, ভেরি ব্যাড। নন্দ সভয়ে বলিলেন, কি হয়েছে? তফাদার, আরও দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না। তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাট চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। নন্দ, বাঁচব তো? তফাদার বললেন, দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন মেরো স্যুপ, চিকেন স্টু, এইসব। বিকালে একটু বার্গেন্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলুম, ওর কাছে যেও না। বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায়। খুলির উপর তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু বলিলেন, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গোপীবাবু বলিলেন, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলটপালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ি বদ্যির কম্য নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু বলিল, আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে সয় না, তো একটু কবিরাজি করতে শেখো। দারোয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি
স্থির হলো। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তার ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিক স্তূপাকারে বহি সাজানো। বহির দেয়ালের মধ্যে গল্পবর্ণিত শিয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন। মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে? নন্দ বসিলেন। নেপাল বলিলেন, শ্বাস উঠেছে? নন্দ, আজ্ঞে। নেপাল বলিল, রোগীর শেষ অবস্থা না হলে তো আর আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞাসা করছি। নন্দ সবিনয়ে জানাইলেন তিনিই রোগী। নেপাল বলিল, অ্যালোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিল যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। নেপাল, তফাদার কি বলছে? নন্দ বলিলেন, আমার মাথায় টিউমার আছে। নেপাল, তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। আর টুপির ভিতর শিং, জুতোর ভিতর খুর, আর পাতলুনের ভিতর লেজ। খিদে হয়? নন্দ, দুদিন থেকে একেবারে হয় না। নেপাল, ঘুম হয়? নন্দ, না। নেপাল, মাথা ধরে? নন্দ, কাল সন্ধেবেলা ধরেছিল। নেপাল, বাদিক? আজ্ঞে হ্যাঁ। না ডান দিক? আজ্ঞে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বলিলেন, ঠিক করে বলো। আজ্ঞে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়ে ছিল, নিধে কাবলি মোটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয়, তাই বলো। নন্দ বিব্রত হইয়া বলিলেন, হাঁচড় পাচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন। তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কিউইনাইন দিয়েছিল, এখনো বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পরে এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। আমার ব্যারামটা কি আন্দাজ করছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, ধোয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধগুলো নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ টাঙানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়ে বিদায় লইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছাধন। কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম। 1 চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবান না করে দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি বলল, আজ আপিসে শুনছিলুম কে একজন বড় হাকিম ফরক্কাবাদ থেকে এখানে এসেছে, খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলল, এই শীতে হাকিমি ওষুধ? বাপ, শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবিরাজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়িগোপ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন।
এই অবস্থাতেই ইনি প্রত্যহ রুগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেল চিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেওয়ালের কোলে দুটি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কন্তে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। তারিণী বলিল, রোগীর ব্যায়ামটা কি? নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। মাথার খুলি ছেদা করে দিয়েছে নাকি? আগে না, নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সে আবার কেডা? জানেন না, চোরাবাগানের নেপালচন্দ্র রায়, MB FTS, মস্ত হোমিওপ্যাথ। ন্যাপলা? তাই কও, সেটা আবার ডাক্তার হলো কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবিরাজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রই চিকিৎসা করাতে হয়। জন্তির বাবুরই সেনো, খুললেন উকিল জন্তিবাবু। নন্দ ঘাড় নাড়িলেন। তার মামার হয় উরুস্তুম্ব, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্য। জ্ঞান হলি কইলেন, আমার ঠ্যাং কই? ডাক তারিণী সেন রে। দিলাম ঠুকে 1 দলা চবনপ্রাশ। তারপর কি হলো কও দেখি। নন্দ, আবার পা গজিয়েছে বুঝি? অরে ক্যাবলা, দেখ দেখ, বিড়েলের সবটা ছাগলার দোষ গ্রেত খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দাও নাড়িটা একবার দেখি। যা ভেবেছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? নন্দ, অনেক দিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে? প্রায় 7.5 বছর হলো। একই কথা, 5 ধরে 7.5। প্রতীককালে বমি হয়? আগে না। হয়, জানতে পারো না? নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো, উদ্ধ হয়েছে কি না? দাঁত কনকন করে? আগে না। করে, জানতে পারো না? যা হোক, তুমি চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবে নে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাফ হাসনে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধে একটি করে খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝেছ? আগে হ্যাঁ। সাই বুঝেছ? অনুপান দিতে হবে না? কেবালেবুর রস আর মধুর সাথী মারি খাবা, ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সেদ্ধ এইসব খাবা, নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটু চানি দিয়া ভাত খাতি পারো। গরম জল ঠান্ডা করি খাবা। ব্যারামটা কি? যারে কয় উদুরি, উর্দু শ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা, কবিরাজের স্বাদ মিটল? গুপি, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু বলিল, আমি বলি কি, নন্দ বেথা করে পরিবার আনুক, এরকম দামড়া হয়ে থাকা কিছু না। নন্দ চিচি স্বরে বলিল, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, নন্দা, একটা মোটর কেন মাইরি, 2 দিন হাওয়া খেলে চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হ্যাটসন, সেটের কোলে
আমরা তো 5 জন আছি। ষষ্ঠী: তা যদি বললে তবে আমার মতে মোটর কারও যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। এমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশাই, তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু বলল, ষষ্ঠী খুড়ো যেরকম হিসেবি লোক, একটি মোটা সোটা রোওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। গুপি বলল, যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হইলেন। হাজিক উল মুলুক বিন লোকমান নুরুপ্পা গাজন ফুলুক্কা অল হাকিম ইউয়ানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেসধারী লোক তাহাকে বলিল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বিমারি বলেন? আমি লিখে হুজুরকে ইতালা ভিজিয়ে দেব। নন্দ বলল, বিমারি কি সেটা জানতেই তো আশা বাপু। মুন্সি, তব ভি কুছু তো বলেন না, তা কি বুখার পিল্লি চেক ঘেগ বেওয়াসিব রাত আন্ধি। নন্দ, ওসব কিছু বুঝলাম না বাবু, আমার প্রাণটা ধরপর করছে। মুন্সি, সহি বলেন, দিল তরপনা। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা 2 মোহর। না থাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জানাব বলবেন, তারপর রুমালের উপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তামিল দিয়ে দরবারে লইয়া গেল। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পার্শ্বে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বারবি চুল, গোঁফ খুব ছোট করিয়া কাটা, আবক্ষ লম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল। পরিধান শাটিনের চুড়িদার ইজার, কিং খাপের জোব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মসুব্বর এবং রুমি মস্তুগি জ্বলিতেছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পরিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতার লইয়া পিরিং পিরিং একটি বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহন নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিৎ তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সামঝিয়ে দেব। নন্দবাবু ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, সারলাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিলেন, ডরাবেন না মশাই, জানাবকে আপনার সির দেখান। নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন, হাড্ডি পিলপিলায় গেয়া। মুন্সি, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন, সুরমা সুরখ, ঠান্ডা থাকবে, নিন্দ হবে। একজন একটা লাল গুঁড়ো চন্দন চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আখ ঠান্ডা থাকবে, নিন্দ হবে। হাকিম আবার বলিলেন, রোগান বব্বর। মুন্সি হাকিল, এ জি বলবর, আস্তুরা লাও। নন্দবাবু, হা, আরে তুম করো কি? বলিতে বলিতে নাপিত চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল, আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলিল, ঘবরান কেন মশাই, এ হচ্ছে বব্বরী সিংহীর মাথার ঘি, বহুত কিমত,
মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিয়ক্ষণ হতভম্ব অবস্থায় রইলেন, তারপর প্রকৃতস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছনে ছুটিতে ছুটিতে বলিলেন, হামার দস্তুরি। নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বলিলেন, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিলেন, বাবুর বড় অসুখ, দেখা হবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন, মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটিবিন আটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হোক না হোক লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক বলিলেন, পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি। নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্যে? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া বলিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? নন্দ বলিলেন, শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছা আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফ্লোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন, ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলুম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন, দি আইডিয়া, মাসি পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন, তারপর 2 দিন পর আবার গেলেন, তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসি মাতাকে কাশীধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মাটন, তদ অনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জুড়ি পার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সম্মতি মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না।
তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে। দুঃখের বিষয় সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে। নমস্কার, শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠ ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।